He's the in charge now. আসসালামু আলাইকুম আর সবাইকে শুভবিকাল। আমি মোহাম্মদ মোখলেস রহমান, আমি উপপরিচালক স্বাস্থ্য সেক্টর ঢাকা আসাম। আলহামদুলিল্লাহ আমার হুজুর আসসালামু আলাইকুম, আমার নাম শেখ মোহাম্মদ ওসমান গনি, অধ্যাপক আসেন ইনস্টিটিউট অফ সুফিজম ইনচার্জ আসেন হাউস মিশন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের তরফ থেকে আমার নাম মোহাম্মদ মাহবুব আলী ভূঁইয়া, আমি মজুর সমাজের সভাপতি, ইসলাম বেঙ্গল জামিয়ার কনভেনর। আমি ডাক্তার আব্দুল ওয়াহাব, অবসরপ্রাপ্ত উপপরিচালক নিটোর। হ্যাঁ অবসরপ্রাপ্ত উপপরিচালক নিটোর আচ্ছা। ডাক্তার আব্দুল ওয়াহাব। আচ্ছা আমি এই সমাজের গত এক মিটিংয়ে ছিলাম, আর এটা আবার দ্বিতীয় মিটিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমি প্রফেসর গোলাম রহমান, আমি শিক্ষকতা করেছি, বুঝছেন, বুয়েটের মাস্টার ছিলাম। তারপরে বুয়েট থেকে আমি সরকার পাঠায় খুলনা ইউনিভার্সিটি বানানো গেল। ওখানে একটা খুলনা ইউনিভার্সিটি আমি নিজে হাত দিয়ে নতুন প্রতিষ্ঠা আল্লাহ আল্লাহ রহমতে দিয়ে আসছি। খুব ভালো চলতে থাকছে। তারপর আবার ফিরে আসলাম ওখানে। তো আমরা তো এই দুনিয়ায় বাস করছি, হ্যাঁ, আমরা এখনো মাত্রাগারের মধ্যে নাই। ধুলা বালি বেসিক যারা যারা কৃষিজীবী, তারা তো জানে প্রথম বাচ্চায় দিলে এটা কি হবে, কেউ বোঝে না। তাকে আমরা শিখাইনি, ওরা মূর্খ করে আছে, তুই আমাদের ভাতে আমাদের জোগাড় কর। তো আমি যেমন ট্রেনিং দিতেন তেমন করতেছে। ওকে যদি গ্রামে গ্রামে গিয়ে যে ভক্তি যদি বলতো, বাবা এই ফরমালিন এটা এই এই মাত্রায় দেওয়া লাগবে, এটা ফার্নিচার তৈরি করার জন্য পলিশ করার জন্য আনা হয়, এটা তোমরা দিয়ে দিচ্ছ মানুষের খাবারের মধ্যে, এদের দেওয়ার তো মাত্রা জ্ঞান করতে হবে, তাই তো তো আল্লাহ আমাদের এই হুজুরের কিন্তু অনেক দায়িত্ব। মসজিদ সমাজের মধ্যে এগুলার, মসজিদ সমাজের মধ্যে দিয়ে যদি আমরা ট্রেনিং দিতে পারতাম মানুষকে, হ্যাঁ, ইনশাল্লাহ নৈতিকতার থেকে আরম্ভ করে আমরা কৃষিজীবী পর্যন্ত সব কিছু করা যেত। হ্যাঁ, হাউ টু লিড এ গুড লাইফ, তাই না? মানুষকে কিভাবে আদর যত্ন করে সমাজে গ্রামে বাড়িতে রাখা যায়, কিভাবে সমাজকে গড়তে হবে, এটা মসজিদ সমাজের ভিতর দিয়ে কিন্তু ওয়ান্ডারফুল অর্গানাইজেশনের মধ্যে করা যায় না। এখন আমরা সেইটা ওনার কাছে অনুরোধ করবো যেন উনি এটা খাইতে, তো যেটা করবো মসজিদ সমাজ শুনলে তো আমরা চুপ করি। হ্যাঁ আমরা বলেন। ইমাম সাহেবদেরকে প্রাইমারি হেলথ কেয়ার উপরে ট্রেনিং দিয়েছি WHO সহযোগিতায়, তারপরে ইউএনডিপির সহযোগিতায় বৃক্ষর উপরে ট্রেনিং দিয়েছি, ইউনিসেফের সহযোগিতায় আমরা মক্তবের বই পুস্তক তৈরি করেছি। তো মধ্যখানে আমাদের উপরে কিছুটা বিপদ গেছে আর কি বলতে। বিপদ যাওয়ার কারণে ওই সব লিঙ্কগুলো মোটামুটি এখন কাটা হয়ে গেছে, আমরা সেগুলো আবার রিভাইভ করার চেষ্টা করতেছি। গত 15-16 বছর আমরা এই জায়গায় আসতে পারি, ফয়েজ এখানে এই পুরাটাই 3 বিঘার মধ্যে, আমাদের প্রায় 3 বিঘা থাকা, 3 বিঘার মধ্যে প্রায় 200 ইমাম থাকা খাওয়া ট্রেনিং দেওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। সেগুলো সব স্টপ করে জায়গাটা ডেভেলপমেন্ট দিয়ে টাকা নিবে, এই জন্য আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা টামলা দিয়ে আমাদের হয়রানি যত সম্ভব করেছে, আমাকে জালও খাটতে হয়েছে। এই অবস্থায় আল্লাহ পাকের মেহরবানিতে আমরা আবার পুনরায় আমাদের সেই কাজগুলো শুরু করার চিন্তা ভাবনা করছি। কাজী রফিকুল আলম সাহেব আমাদের এই ব্যাপারে খুবই সহানুভূতি ছিলেন। ওনাকে আমরা যে কোনো সময় ডাকলেই পাইতাম, ওনার প্রাথমিক কাজে আমরা কিছু সহযোগিতা করছি, সামান্য কিছু সহযোগিতা করছিলাম। তো সেইটা উনি মনে রাখছেন। আর যখন আমরা যেই কাজে ওনার কাছে আবদার করতাম, যে আবদার উনি রাখার চেষ্টা করেন। যেহেতু ইসলাম ব্যাংক অফ জাম্বিয়াতে এটা শুরু করতে যাচ্ছি, ওটা অলরেডি জাম্বিয়াতে হয়ে গেছে, মানে অনুমোদন হয়ে গেছে। ওটার প্রাথমিক খরচ হিসাবেও এই কাজী রফিক আমাদেরকে 5 লাখ টাকা দিয়েছিলেন। উনি সবসময় আমাদের সাথে থাকার চেষ্টা করছিলেন। হজের উপরে ট্রেনিং দেওয়ার জন্য আপনাদের যে হজ ইনভেস্টমেন্ট কোম্পানি আছে, তার এমডি সাহেবকে নিয়ে আসছিলেন এখানে,
সে এসে আমরা ট্রেনিং দিব, কিন্তু আমরা সে প্রপার অ্যারেঞ্জমেন্ট করতে পারি না, এগুলো হয় না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের রফিক সাহেব আমাদের সব কাজেই সহযোগিতা করার চেষ্টা করেছেন, যতক্ষণ করেছেন আর কি। তো সেই আশায় আমরা আবার আপনাদের কাছে গিয়েছি। আপনাদের বলছি যেহেতু আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি স্যার সহ আছেন, গিয়েছি। তো স্যার তো খুবই মসজিদ ভিত্তিক কাজের ব্যাপারে খুবই উৎসাহ প্রদান করছেন আর খুব আগ্রহ প্রকাশ করছেন। আমাদের কিন্তু মসজিদ ভিত্তিক কাজের ভিতরে ওই যে ইমামদেরকে ট্রেনিং দিব একটা প্রোগ্রাম করছিলাম আমরা, যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে ওযুর মাধ্যমে গোসলের মাধ্যমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি, তাতে স্বাস্থ্যগত কি লাভ হয়, এটার ব্যাপারে কিন্তু আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম আছে। কিন্তু আমরা হয়তো ওইটা আগে করতে পারি না। এখন হয়তো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়া আমরা আবার সহযোগিতা শুরু করতে চাচ্ছি আর কি। এখন মসজিদ ভিত্তিক কাজ যেটা আছে, আমরা তো আপনাদের কিছু কাগজপত্র দিয়েছি, ভাই ওসমান গনি সাহেব আপনাদেরকে হয়তো বলেছেন। এইটা তো একদিকে যেমন সওয়াবের কাজ, তদ্রূপ আপনার ওই দেশ গঠনের ব্যাপারেও যথেষ্ট অবদান রাখতে হবে। আমরা কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে এমনও রেখেছি যে অন্য কাজটা আছে, তার সাথে আমাদের কাজ মসজিদ ভিত্তিক যে এরিয়া থাকবে, সেই এরিয়ার কি বলে এটাকে নিরাপত্তার দায়িত্ব আমরা পালন করি। মসজিদের এরিয়ার লোক নিয়ে আমরা একটা নিরাপত্তা কমিটি করব। সেই কমিটি চিন্তা করবে যে কী কী পদক্ষেপ নেওয়া যায়। আমরা পুলিশকে বলে দিব যে না, আমাদের এখানে কোনো ঝামেলা থাকলে আমরা আপনাদেরকে বলব, যার তার ডাকে আপনারা এখানে এসে হ্যারাসমেন্ট করবেন না, যেটা নাকি সবচেয়ে বেশি হচ্ছে এখন। এই পুলিশ এখনো যে অত্যাচার করতেছে, এটা যদি মিনিমাইজ করতে হয়, তাহলে আমরা অলরেডি এই প্রস্তাবটা বিগত গভর্নমেন্টের কাছে দিয়েছিলাম। তারা সেটা অ্যাকসেপ্ট করতে চাইও অ্যাকসেপ্ট করে নেই। করলে আমরা যদি ইমাম সাহেবের ট্রেনিং দেওয়া দিই, তারা যদি লোক নিয়ে আপনার ওই পরিবেশ সৃষ্টি করে যে কোনো একটা বিপদ দেখলেই তারা ওই বাঁশি বাজানোর সিস্টেম থাকবে, ওরা বাঁশিতে ফুল দিবে। এটাই আমি আল-আরাফাহ ইসলাম ব্যাংকের ওয়ান অফ দি ফাউন্ডার ডাইরেক্টর, সেই হিসাবে বেশ কিছু বড় লোকদের সাথে আমার উঠা বসা ছিল। তো তাদের শেষ পর্যন্ত যেটা দেখছি, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু তবু হুইল চেয়ারে চলে তাদেরকে চলাফেরা করতে আসছে। তো এই শিক্ষাটা যদি আমরা মনে করেন সবাইকে দিতে পারি যে ভাই তুমি যদি যা কিছু করো, তোমাকে আল্লাহ পাক এই দেহটা দিয়েছে, এটা রক্ষণাবেক্ষণ আল্লাহ পাক করতেছে। আল্লাহ পাক যদি ইচ্ছা করে তোমার থেকে আস্তে, এটা কোনো সময় বলাও আছে যে শেষ বয়সটা এরকম হবে, আল্লাহ যদি ইচ্ছা করে তো তোমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যদি আল্লাহ পাক একটু ছেড়ে দেয়, তাহলে কিন্তু তোমার অবস্থা কাহিয়ে দেবে। এইসব বলে কয়ে, এটা তো আমি সংক্ষেপে বললাম, আমি তো আলেম না। কোন হাদিস থেকে যদি আমরা সমাজকে এই ধরনের উপদেশ দিতে পারি, এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল সহজে বলতে পারি, এই সমাজের পরিবর্তন হওয়া খুবই সম্ভব। তো আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমি হয়তো অত বিস্তারিত বলার প্রয়োজন মনে করি না। আর আরেকটা কথা না বললেও হয় না, সেটা আবার আল্লাহ পাক নিজে 28 বার কোরআন শরীফে আপনার এই মসজিদ ভিত্তিক কাজের ব্যাপারে বলছেন। কতটুকু গুরুত্ব দিলে বুঝতে পারে। এবং 2 জন নবীকে বলছেন মসজিদ পরিষ্কার রাখতে, যারা নামাজ পড়বে, এতাকাফ করবে, তাওয়াফ করে তাদের জন্য। তো আল্লাহ পাকের এই গুরুত্বটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বুঝছিলেন। উনি ওনার জীবনে যা করেছেন সব মসজিদ ভিত্তিক, মসজিদ থেকে করেছেন। আমরাও সেই কাজটা আবার পুনরায় চালু করতে চাই। এটা আল্লাহর মেহেরবানি, আমাদেরকে আল্লাহ পাক এরকম ধরনের একটা প্ল্যানিং আমাদের মাথায় দিয়েছেন। আপনারা আমি জানি না ওই সবাইকে মানো না তো, সবাই দিয়েছিলেন নাকি, সেটার মধ্যে আমাদের ওই প্ল্যানিংটা দিয়েছি। 100 বছর পরিকল্পনা আমরা কি করব, সেগুলা আপনাদের কাছে দেওয়ার কথা, হয়তো দিচ্ছে না, হয়তো দিব। তো সেখানে কিন্তু আমরা এইসব টুকটাক কথাবার্তা সব তুলে ধরেছি। কিভাবে ওই মুসল্লিদেরকে তো নামাজ শিক্ষা দিবে, তার সাথে এলেম শিক্ষা দিবে, তারপরে স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা দিবে, বৃক্ষরোপণ, মানে সার্বিক অবস্থায় একটা সমাজকে সুন্দর করার জন্য যা কিছু দরকার সব কিন্তু আমরা সেখানে বলার চেষ্টা করেছি। এবং সেইভাবে আমরা 6050 জন ইমামকে এখানে ট্রেনিংও দিয়েছি। তো তারপর যেটা বললাম বলতে গেছে, এখন নতুন করে আমরা শুরু করতে চাই। তো আপনাদের বিরাট প্রোগ্রাম সম্পর্কে আমাদের জানা আছে। তো সেই হিসাবে
আপনাদের অনুরোধ করা যে আমাদের এই প্রোগ্রামগুলা এই তো এক সিটিংয়ে হয়তো আমরা পরস্পর বুঝাইতে পারবো না, বাইরে ভাই আমরা আরও সিটিং করবো, সিটিং করে তারপরে কীভাবে সুন্দর করে আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা করি সেই ব্যাপারটা আমরা খুব ক্লিয়ার কাট একটা সিদ্ধান্তে প্রস্তুত চাই আর কি বলতে গেলে। তো সেই হিসাবে স্যারের অনুমতি পাইলে আমরা হয়তো একটা জয়েন্ট কমিটির ব্যবস্থা করতে পারি, ভবিষ্যতে আমরা ওই কমিটির লোকেরা একত্রে বলবো, তারপরে এইসব কাজে কোন কোন কাজে আপনাদের সহযোগিতা পাই সেগুলো আমরা নির্ধারণ করে সেভাবে কাজ করতে পারবো। যেমন একটা প্রস্তাব আসছে, প্রস্তাবটা আমি করছিলাম যে আপনাদের তো ক্যান্সার হসপিটাল ঢাকা শহর অনেক বাইরে বলতে গেলে, তো তার এখানে যদি আমাদের জায়গা আছে, এখানে ইচ্ছা করলে আমরা 1 বিঘা জায়গা আপনার দিতে পারি। তো এই জায়গাটা নিয়ে আপনারা একটু এখানে ক্যান্সার একটা করেন, ইউনিট করেন, তার সাথে ওই জেনারেল হাসপাতাল থাকে, তাইলে এটা আমার মনে হয় খুবই একটা সুন্দর কাজ হবে আর কি বলতে পারি। এই ব্যাপারটা আমাদের তরফ থেকে আমরা আপাতত জায়গাটা দিতে পারবো, যদিও বাইরে আমাদের কিছু লিঙ্ক আছে। ওই সৌদির থেকে বলা ছিল ওই মেডিকেলের লাইনে আমাদের প্রায় 100 কোটি টাকা দিবে, সেই লাইনটা এখনো ক্লিয়ার করতে পারি নাই। তারা অবশ্য ওই এতিম গরিবদের জন্য 40 কোটি টাকা একটা অফার দিয়ে রাখছেন আমাদের কাছে। তো ওগুলো আপনাদের সহযোগিতা দ্বারা আমরা যদি লাইন ক্লিয়ার করতে পারি তাহলে ফান্ডের ভবিষ্যতে ফান্ডের ব্যবস্থাটা আমরা দেশে বিদেশ থেকে কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো মেডিকেল সাইডে গেল এই, আর বাকি যে সাইডগুলো আছে সৌদি আরবের এটা রিপিট করেন তো, সৌদি আরবে কি সৌদি আরব থেকে কি যেন সাহায্য, কুয়েত থেকে। কুয়েত কুয়েত এটাই কি বলবো, আর কুয়েত থেকে 40 কোটি টাকা আসে এতিমদের জন্য, রোহিঙ্গা এতিম প্লাস বাংলাদেশ গরিবদের জন্য। এই টাকাটা সরকারের জন্য NSISB আপনার করছে, মানে ইনকোয়ারি যা করছেন করে ফেলছে। এখন আগে প্রধানমন্ত্রী, এখন প্রধান উপদেষ্টার অফিস থেকে শুধু একটা ইনস্ট্রাকশন, ওরা এনজি বলতে বললো যে শুধু খালি তারা বলে দেয় যে এইটা রিভাইভ করতে আমাদের কোনো আপত্তি নাই, বলে এই কথাটা বলে দিলে, কেন এটা বন্ধ করা হয়েছিল ওই লাইসেন্সটা ওই প্রধানমন্ত্রী অফিস থেকে, এইটা করে দিলে তারা লাইন ক্লিয়ার করে দিবে। তারপরে হেলথ সেক্টরে হোক, গরিবের সেক্টরে হোক, এডুকেশন সেক্টরে হোক, তারা হিউজ ফান্ড আমাদের দিতে প্রস্তুত আছে। তো আশা করি সে হয়ে যাবে। এখন যে সরকার সহায়তা করতেছে আমাদের এই স্যারের সাহায্যে আমরা বর্তমান মাননীয় অর্থ উপদেষ্টাকে পেতে যাচ্ছি। তো অর্থ উপদেষ্টা একটু সহজ পেলে আমরা আশা করি এগুলা হয়ে যাবে। উনি অর্থ উপদেষ্টার ক্লাস ফ্রেন্ড আর কি, ওনার বাসায় যাতায়াত আছে অর্থ উপদেষ্টার। তো সেই হিসাবে আমরা আশা করতেছি যে এইসব ব্যাপারটা আমরা করতে পারবো। ফান্ডের কিছু ব্যবস্থা আমরা করতে পারবো। আর তো হিউজ পরিমাণ ফান্ড তো আপনারা সংগ্রহ করতেছেন, বিরাট বিরাট কাজ করতেছেন। এখন আমাদেরকে আপনারা কিভাবে সাথে নেবেন, কিভাবে ইউটিলাইজ করবেন, এইটা আমি সেজন্য বললাম যে যদি স্যার সম্মতি দেয় তাহলে আমরা একটা জয়েন্ট বডি করে ফেলতে পারি। মসজিদ সংস্থা আমরা কয়েকজন, আপনাদের কয়েকবার বসে কিভাবে কাজটা শুরু করা যায় এইভাবে বড় স্পেসিফিক প্রোগ্রাম করা যেতে পারে। কেউ কি বলবে ইন সাপোর্ট? Thank you. আমি একটু মসজিদ সমাজ ভিত্তিক যে কথাটা বললেন, আমরা মুসলিম কান্ট্রি অনেক ঘুরেছি, কিন্তু অ্যাকচুয়ালি যে রসুল সাল্লাম যেটা বলেছিলেন, mosque will be the basis of all activities of the Islamic Ummah. তো আমি 4 বার গেছি মক্কা, মদিনায় ঘুরছি, কিন্তু এই কালচারটা শুধু রমজানের সময় খাওয়ার ইন্তজাম হয় ওই ইফতারি। মসজিদ ভিত্তিক সমাজ, ওখানে ওয়াজ মাসের সব হলো, খাওয়া দাওয়া মসজিদের মধ্যে হলো। হ্যাঁ, তো এইটা আমাদের দেশে কিন্তু এই কালচারটা হয়নি। মসজিদে বিয়ে থা হয় দেখি, কিন্তু মসজিদে যে সমাজের বিচার আচার এগুলো কিন্তু হইতে পারত। এই ভিত্তিক যেটা ভাই
মসজিদে সমাজের বেসিস হলো এগুলো। সমাজের সব কিছু জিনিসপত্র মসজিদে আলাপ আলোচনা হবে, এবং সমাধান হবে, কোর্ট কাছারি যাওয়া লাগবে না। এই যে ইনশাল্লাহ, মালিক বললেন, বললেন এটাই হলে ইসলামের প্রচার প্রসার বিস্তার লাভ হতো। এটার অভাব আমাদের, আমরা রসুল করিমের তার যা আদেশ নির্দেশ আমরা পুরোভাবে পালন করছি না। এইটা যদি করা যায়, মসজিদ সমাজের পুজো দিয়ে দেয়, ভালো হয়। বল, তুমি কি বলতে চাইছিলে করান? অবশ্যই। সেটা ওই যে এখানকার একটা এজেন্ডা দেখলাম, আমাদের তো নিউ পাওয়া আর কি, নতুন আসছে, আমাদের ডিটেলস আলাপ করলে এজেন্ডা ভিত্তিক যেটা যদি আমাদের একটা ধারণা দিতেন, তাহলে আমরা কোন ক্ষেত্রে যে সহায়তার সুযোগটা আছে সেটা এখানে এজেন্ডা ভিত্তিক আছে, যেগুলো আছে প্রথমে তারপর পারস্পরিক সহযোগিতা, জি। মসজিদ, ইসলামিক ব্যাংক অফ জাম্বিয়া প্রতিষ্ঠা করা। বিষয়টা একটু বলো। তারপর মসজিদ ভিত্তিক ধর্মীয় ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করা, এই যেটা আমরা আলাপ করছি, এগুলা বিভিন্ন আছে। ইসলামিক ব্যাংক অফ জাম্বিয়া প্রতিষ্ঠা করা, এটা ভাই বলবে। যে এই ব্যাপারটাই আমরা ইসলাম ব্যাংক অফ জাম্বিয়া গভর্নমেন্ট থেকে আপনার অনুমোদন পেয়েছি, সেটা 2010 সালে। 2010 সালে অনুমোদন পেয়েছি। ওইখানে আমরা আমাদের ব্যাংকের যে সার্টিফিকেট পেয়েছি তা দিয়ে আমরা ওই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্টও খুলেছি। কিন্তু বাংলাদেশে আসার পরে বিপত্তি যেটা হলো, বললো যে লিগালি তুমি কোনো টাকা নিতে পারো না। এই সিস্টেম আমাদের নাই, গভর্নমেন্টের সিস্টেম নাই। হোয়াট ইজ দিস? জাম্বিয়া থেকে টাকা এখানে আসতে পারবেন না না, এইখান থেকে, হ্যাঁ, বাংলাদেশ থেকে বাইরে ইনভেস্টমেন্ট করার কোনো পলিসি ছিল না। তখন আমাদের এইসব কাজে সবচেয়ে বেশি সহায়তা করছিলেন কর্নেল ফারুক খান, তৎকালীন বাণিজ্য মন্ত্রী ছিলেন। উনি ক্যাবিনেট এটা উঠাইলেন, উঠানোর পর তারপরও বোধ হয় কয় বছর, বেশ প্রায় 10 বছরই লাগছে আপনার এই পলিসিটা করতে। পলিসির বাইরে কি আছে? বাইরে আছে লামসাম যদি খরচ করো তাইলে আছে। তাহলে লামসাম খরচ আমরা কেমন করবো? ইসলামের কাম করবো, লামসাম খরচ করতে ওরা দিলেন, দরকার নেই। তারপরে পলিসি হলো, পলিসি হওয়ার পরই হয়তো আপনাদের সবাই কাগজ দিচ্ছে আমি যাই না, তখন আমরা কমার্স মিনিটে চিঠি লিখলাম, এটা ওই কর্নেল ফারুক সাহেব নির্দেশই। তো অন দ্য বেসিস অফ দ্যাট লেটার ওই বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের চিঠি দিল যে এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করলে টাকাটা নিতে পারবে। তো ওইখানে আসার পরে আমরা খুব বেশি অ্যাডভান্স দিতে পারিনি। তো এখন আমরা করতেছি যে অর্থ উপদেষ্টার সাথে নিলে একটু সহজ হবে, না হলে তো বুঝেনি সরকারি কর্মচারী এমন অ্যাডভান্স দিবে, সহজে আমরা অ্যাডভান্স দিতে পারবো। মানে আমরা আশা করতেছি গভর্নমেন্ট থেকে সেই সহজ পদ্ধতিতে কিভাবে দেশে টাকা নেওয়া সম্ভব হয় ওইটা আমরা করে নিব সরকার থেকে। সেই জন্যে ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব ছিলেন ওই কৃষিমন্ত্রী। যেহেতু ওই ব্যাংকের সাথে কৃষিকাজটা আমরা, এটা একটু সামান্য বলতে হয়, জাম্বিয়াতে আপনার আমাদের দেশে একজন মাওলানা সাহেব আছে, উনি আবার ওই ব্যবসা করছেন, উনি ওখানে সুপ্রতিষ্ঠিত একটা বাড়িঘর করে আছে। উনি বলেন যে আপনারা ব্যাংক করতেছেন খুব ভালো কথা, কিন্তু আমাদের দেশের লোক তো কয়েকদিন পরে বাড়িঘর করার জায়গা পাবে না, আর এখানে জায়গার অভাব নাই। কেন জাম্বিয়াটা হলো বাংলাদেশের 5টার সময় লোক সকাল মাত্র 2 কোটি হবে। ওনার প্রস্তাব হলো চীন, ইন্ডিয়া, পাকিস্তান ওইসব দেশ থেকে লোক আসতেছে। একটা ব্যাপারখানি বললো যে জাপান থেকে এই যে 500 ফ্যামিলি আসতেছে, আপনারা এরকম লোক নিয়ে আসেন, এখানে জায়গা টাকা যা লাগে সেটা আমরা করবো, সরকারি জায়গা হোক, বেসরকারি জায়গা হোক, আমরা শুরু করবো। তো আসার পরে উনি একটা চিঠিও পাঠাইলেন যে আপনাদের জন্য 16 লক্ষ বিঘা জায়গার আমরা আয়োজন করেছি, আপনারা এই জায়গা নিতে পারেন। তখন ওই জায়গার দাম ছিল প্রতি বিঘা, আমাদের প্রতি বিঘা মাত্র $1। যে জায়গাগুলো আপনারা নেন, নিয়ে বাইরে থেকে যেরকম ফ্যামিলি আসতেছে, আপনারাও আমাদের এক দেশের একটা ফ্যামিলিকে 100 বিঘা 200 বিঘা দিয়া তারপরে সেটেল করে ফেলে। তো আমাদের দেশের
ওরা মানে জমি সেল করতে পারে না, লিজ দিতে হয়। এই প্রশ্ন ঠিক আমি সঠিক জানি না। মানে ছিল আমি ছিল। আফ্রিকাতে কাজ করছি, একটা ব্র্যাক আর যাই হোক একটা বেসিস হবে, জি হয় লিজ হবে। নিজ নিল এরকম একটা পিরিয়ড 100 বছরের লিজ। এক বছর। হ্যাঁ, 100 ওইটাই। লিজ মানে তো ওরা কেনাকাটার মধ্যে 100 বছর একটা লোক বাঁচে। ওইটা কি হয়েছিল? ওই যে মনে ভাই হ্যাঁ, ওইটা পরে $1 হয়তো আমরা তো আর ওই বাংলাদেশ থেকে গভর্নমেন্টের কাছে আমরা যেটা চেয়েছিলাম, আমি বলছিলাম যেহেতু এটা বিদেশি ব্যাংকের তো আপনাদের ব্রাঞ্চ করার নিয়ম আছে, তো আমাদের তোমরা পারমিশন দেন, আপনাদের আমাদের ব্যাংকের নামে একটা অ্যাকাউন্ট খুলতে দেবেন, তাইলে বিদেশ থেকে টাকা আসলে তারা একটু আস্থার সাথে টাকাটা পাঠাবে। তো ওইটা দিতে রাজি না তারা। বাংলাদেশ ব্যাংকে এই ব্যাংকের নামে, ইভেন এই ব্যাংকের নামে অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিতে রাজি না, যে তোমাদের কাজ শুরু হয় নাই, আমরা কেমনে দিব, এইসব নানান অজুহাত দেখায় তারপরে তারা দেয় নাই। তখন আমাদের লোকেরা বলছেন যে আমরা সরাসরি জাম্বিয়াতে টাকা পাঠাই দেবো। বলতে আমাদের কি হবে, আমাদের তো একটা সিস্টেম আসতে হবে। তখন ওই বাংলাদেশ ব্যাংকে চিঠি দিচ্ছে, সেটাই আমরা একটু ঘোরাফেরা করলাম। তো ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব কৃষিমন্ত্রী ছিলেন, ওনার সাথে এই যে কৃষি কাজে, এবং আমাদের প্ল্যানিং ছিল যে জাম্বিয়াতে তো আমরা 1 কোটি লোক নিতে পারি, কোথায় ওই আছে মাত্র 2 কোটি লোক, তো আমাদের দেশের তুলনায় ওখানে 80 কোটি লোক থাকার কথা, তো আমরা মিনিমাম 1 কোটি লোক তো আরো ওখানে নিতে পারি। তো এগুলো ট্রেনিং দিতে হবে। এগুলা বোঝানোর পরে ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব বললেন, বলে আমি বুঝলাম আপনি খুব টায়ার্ড হয়ে গেছেন, আপনি এক কাজ করেন, ডিটেলস লেখে মাননীয় প্রধানমন্ত্রীকে লেখেন, আমি সেটা আয়োজন করব। তো আমরা আমাদের ওইখানকার ওই যে কন্ট্রাক্ট ফার্মের উপরে ফিজিবিলিটি রিপোর্ট, তারপরে এখানে সিয়ারা লিওনেরও একটা প্রস্তাব আছে প্রায় 8 লক্ষ বিঘা, এগুলো সব কাগজপত্র দিয়া তারপরে ওনার কাছে দিলাম। উনি একজন জনসেনেটকে অ্যাসাইন করলেন, কিন্তু পরে জনসেনেট হয়ে গেল, আর এইদিকে না জামাল হয়ে গেল, পরে আমরা ওই পর্যন্ত আসি। তো এখন আমরা আশা করতেছি যে এই গভর্নমেন্ট হয়তো আমাদের এই প্রস্তাব গ্রহণ করতে পারে। বললে আমাদের প্রস্তাব ছিল গভর্নমেন্ট ট্রেনিং দিবে, সনদ দিবে, আর পাঠানোর দায়িত্বটা আমাদের, ওখানে জায়গা জমিন দেওয়ার দায়িত্ব আমাদের। তো এটা করলে ব্যাংক যেরকম সুন্দরভাবে চলবে, আর এই দেশ থেকে এই যে লাখ লাখ লোক যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে অনেক অপরাধ কিন্তু কমে যাবে। আজকে আমি দুঃখের সাথে বলবো, যারা রাজনীতির সাথে জড়িত আছেন তাদেরকে বলি, আমাদের এই বেকারত্বের সুযোগ দেখে এই রাজনীতিবিদরা কিন্তু আকামটা করে, ওদেরকে ভাড়া করে, মারো কাটো ই করে আমার পক্ষে থাকে। তারপরে তো আমাদের দেশের লোক মালয়েশিয়া জঙ্গলে মরে, ভূমধ্য সাগরে মরে, কি জন্যে? যেহেতু এই দেশে চাকরি নেই, ব্যবসা নাই, এই জন্য পাগলের মতো ছুটে। তো এই পাগলামি বন্ধ করতে গেলে তো একটা সিস্টেমে যেতে হবে, খালি ওয়াশ করলে তো হবে না। তো সেই জন্য আমার মনে হয় আমরা যদি এই সিস্টেমটা অ্যাপ্লাই করতে পারি, সরকার যদি ট্রেনিং দিয়ে আমাদের সনদ দিয়ে দেয়, তাহলে আমরা খুব ইজিলি এই লোকগুলাকে বিদেশে নিয়ে যেতে পারবো। আর এই ব্যাংকটা আমি বলছিলাম যে ব্যাংকটা আমার যেহেতু লোক যাবে প্রত্যেক উপজেলার থেকে, আমাদের হিসাবে প্রায় 1 লক্ষ লোক যাওয়ার কথা, সেই হিসাবে আমি বলছি যে ওই ব্যাংকে যদি প্রত্যেক উপজেলায় একটা করে ব্রাঞ্চ হয়, তাহলে ব্রাঞ্চের মাধ্যমে আমরা টাকা এখানে জমা দিব, ওইখানে আমরা মধ্যখানে যদি হাত বদল হয় তাহলে এটা অসুবিধা আছে। এটা গভর্নমেন্ট বুঝে, কিন্তু আমাদের যে সুযোগটা দিবে এইটা দেওয়ার ব্যাপারে বড় গরিমসি। একটা হলো অজ্ঞতা প্রসূত, একটা কি বলে ফাইল লাল ফাঁকিতার একটা লাল বেতারা আছে, সংগ্রহ করার জন্য বেশি রাজনীতির কথাটা যে আজকাল পৃথিবীতে আমি কেনিয়া গেছিলাম, কেনিয়া থেকে ওই কেনিয়ান পর্যন্ত যে কারেন্সি, ওটা আমার কাছে প্রায় 20,000-এর মতো পকেটে ছিল। এয়ারপোর্টে ভাঙাবো, তাড়াহুড়া করে আর সময় হয়নি। তারপর একবার লন্ডনে গেলাম, লন্ডনে দেখাইলাম ওরা, আমি লন্ডনে চলে গেলাম বেড়াইতে সুইডেন একটা ছোট্ট এয়ারপোর্টে, সেখানে গিয়ে দেখলাম, দেখাইলাম, তো ভাঙাই দিল ওরা, বই বার করলো, খুঁজে দেখলো, রেট টেট দেখে
পৃথিবীতে এখন ওই যে টাকা পাঠানোর যেটা সমস্যা, যে কেউ যে কোনো ব্যাংক থেকে, যে জাম্বিয়ার থেকে একটা ব্যাংক থেকে আমাদের এখানে টাকা পাঠানো ইন্টারন্যাশনাল ব্যাংকিং সার্ভিস তো আছে, সিস্টেম আছে, টাকা পাঠানো যায় কারোর নামে। তুমি চাকরি করতে গেলে তুমি কি টাকা পাঠাতে পারো না? পারবা। তো এখন এই যে মাইগ্রেশন, যেটা সবচেয়ে বড় একটা ইস্যু, আপনারা দেখেন আমেরিকাতে আসার জন্য জীবন দিচ্ছে, সাগরে ডুবে মরতেছে শুধু আমেরিকা আসার জন্য, তাই না? আমার লোক কেউ জাম্বিয়া যাওয়ার জন্য এখন উদ্গ্রীব হয়ে বসে নেই। আর জাম্বিয়া যদি সেই অ্যাট্রাকশনটা আমাদের করতে পারতো, তাহলে আমাদের লোক হয়তো ওই মুখ যাইত। তো এটা একটা ন্যাশনাল পলিসি লাগবে যে আমি ওখানে যে নিয়ে যাব মানুষ, তো সরকার যখন বলবে যে তোমার একটা অর্গানাইজেশন থাকতে হবে, যে অর্গানাইজেশনের এই ধরনের ম্যান্ডেট তুমি এখান থেকে গভর্নমেন্ট থেকে পাস করে দিতে হবে, ওখানকার জাম্বিয়ার অ্যাপ্রুভাল লাগবে, তারপর দুই সরকারের মধ্যে সমঝোতা না হলে কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এগুলো অ্যাকসেপ্ট হবে না। যে আমি গোলাম রহমান ড্যামের রিপ্রেজেন্টেটিভ হয়ে গিয়ে করে আসবো, কারণ এগুলো সরকারি অনুমোদন লাগবে, কারণ এটা তো একটা বেসিক ইস্যু, মাইগ্রেশন ইস্যু, মাইগ্রেশন। তারপর একটা লোক সেখানে যাবে, গিয়ে বসতি স্থাপন করবে, থাকবে, খাবে, জীবন ধারণ করবে সেখানে। এটা একটা মস্ত বড় ইস্যু, এটা ছোটখাটো ইস্যু না কিন্তু ভাই। জি। তো সেই জন্য এটার একটা প্রসেস লাগবে। এই প্রসেসটা এখন ভালো লয়ারের সঙ্গে আলাপ করে, যারা ইন্টারন্যাশনাল লয়ার যারা, তাদের সঙ্গে বুঝে করতে হবে। হ্যাঁ, আর যদি আমার বন্ধু দেখো যে তাদের লন্ডনে থাকলে, লন্ডনের ওদের মাইগ্রেশনের কি নিয়ম কানুন আছে এটা বুঝতে হবে। এখানে কোনো যেন উকিল, কিছু উকিল আছে এখানে, ওই দেখলাম যে ক্যানাডা মাইগ্রেশনের জন্য অ্যাপ্লাই করো, সে সিস্টেম বার করে দিবে। যেরকম লয়ার কিছু আছে আমাদের দেশেও আছে, এদের সহযোগিতা লাগবে, করে একটা পত্র তৈরি করতে হবে গভর্নমেন্টকে বোঝানোর জন্য যে আমি আগে কোম্পানি এস্টাবলিশ করতে হবে, কোম্পানি এস্টাবলিশ করে কোম্পানির মোটর মধ্যে এসব থাকবে যে আমি ব্যবসা করব, আমি মাইগ্রেশন পারমিশন নিব, এবার সেখানে বসবাস করতে পারবে, আমার লোক চাষবাস করতে পারবে, ব্যবসা করতে পারবে, যে কোনো কিছু কাজ করতে পারবে। এটার একটা অনুমতি লাগবে সরকারের, দুই সরকারের। তো এগুলো ওই প্রসেসটাকে জানতে পারলে তখন আমরা কাজটা করার সুবিধা হবে, সোজা হবে। না হলে আমরা এমনি দৌড়দৌড়ি করে কিছু করতে পারবো না। ডিউ প্রসেস অফ ল এখন হচ্ছে কি, আপনাদের আইনের মধ্যে চলতে হবে। ওই দেশে এই আইন, আমার এই আইন বলবৎ হবে কিনা, ওই ওই দেশের অ্যাপ্রুভাল লাগবে। আমরা স্যার ওই ট্রিপার্টিট এগ্রিমেন্ট করে হুম, তারপরে আর তো প্রসিডিং করতে পারবো। ট্রিপার্টিট এগ্রিমেন্ট ড্রাফটটা কিন্তু করে ফেলছিলাম। হুম, এটা আমাদের দেশে অ্যাপ্রুভ করলে আমরা যেসব দেশে যাব, হুম। ওইসব দেশের সাথে ওই আমাদের সাথে আর ওই দুই গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট এবং ওই গভর্নমেন্ট, হ্যাঁ, এই ত্রিপক্ষীয় একটা এগ্রিমেন্ট এটা ডেভেলপ করে রেডি করছিলাম। কিন্তু ট্রিপার্টিট একটা এগ্রিমেন্ট হয়ে গেলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। দুই গভর্নমেন্টে যদি আমাদের অ্যাপ্রুভাল দেওয়া যায়, তাহলে আমাদের এই কাজকর্ম করতে তেমন কোনো অসুবিধা হবে না। আর কোম্পানি ব্যবস্থা, আমাদের অলরেডি একটা কোম্পানি আছে, এটা কি বলে পাবলিক লিমিটেড একটা কোম্পানি আছে। ওই ধরনের সিস্টেমটা ঠিক আছে। জি জি। আর একটা হতে পারে যদি আমরা ওই দেশ থেকে একটা প্রপোজাল আনতে পারি, তাহলে তাহলে আমাদের এখানে সুবিধা হয়। যে ওখানে আপনার যে কোম্পানি আছে গেলেন, যদি তারা বলে যে আমরা এই ধরনের এটা, বা তোমার এখানে বহু জায়গা আছে চাষবাস হয় না, আমার দেশের লোক চাষ, আমার দেশের মানুষ মিডিল ইস্টে যে চাষ করছে না, মানে মরুভূমি বদলে ফেলছে তারা। হম, তো এদের একটা সুনাম হয়েছে এই জায়গাতে। তো আপনাদের কৃষিকাজ শুরু করে ইন্ডাস্ট্রি পর্যন্ত সব করতে পারবে আমার দেশের মানুষ। এই একটা ওদের বুঝাইতে হবে, বুঝায় একটা অনুমতি পত্র সবাই যদি দেয়, সেইটা তখন ওইটা নিয়ে আমাদের সরকারের কাছে আমরা বুঝাইতে পারলে এটা পাস করে নিতে পারবো ইনশাল্লাহ, চেষ্টা করি।
খ্রিস্টান 95% ওরা খ্রিস্টান। জি তুমি তো বলো তোমার অভিজ্ঞতা আছে, বলো তো কিভাবে হয়। 10% মনে হয় হ্যাঁ প্রায় 2 থেকে 3% মুসলিম আর 95% খ্রিস্টান ওরা আছে। যে একটা ওখানে একটা অ্যাসাইনমেন্ট আছে, কাজ করে অ্যাসাইনমেন্ট একটা আছে। করে যে এটা কারণ আমাদের দেশে ইন্টারন্যাশনাল লয়ার লাগবে, আন্তর্জাতিক লয়ার যারা বিদেশে সঙ্গে কাজ করে অভিজ্ঞ হয়েছে। আমাদের শুধু লোকাল লয়ার দেওয়া হবে না এগুলা, কারণ এগুলা সব আইন কানুন জেনে এটা তৈরি করতে হবে। না, ওরা খ্রিস্টান হলো, ওরা বাংলাদেশের লোক পাঠাইছে যে ইসলাম ব্যাংক কেমন চলে দেখে আসো। এটা আমাদের ছেলেটাকে ভদ্রলোক, উনি ওখানে চাকরি করতেন, ওর মধ্যে আসছিল। ব্ল্যাক লোক পাঠাচ্ছে নাকি? আমি ওটা করছি ব্ল্যাকের লোক আছে নাকি? খ্রিস্টান জি বেশিরভাগ রিলিজিয়ান খ্রিস্টান, 2.87% আমি দেখছিল বোধ হয় এইরকম গল্প সংখ্যক মুসলিম। এখন সেখানে কালচারাল অ্যাডজাস্টমেন্ট পাবে কিনা, যদি আমার মানুষ যায় যদি আক্রমণ করে তাই তো অন্যরকম হলো, তাই না? এইসব স্টাডি করে দেখে নিতে হবে আগে যে হাউ টলারেবল এই চ্যাম্পিয়ন আর হ্যাঁ তাদের অলরেডি কিছু কিছু লোক যায় বসবাস করে, বলছে পাকিস্তান এটা কি বলে মানে না না, আমাদের দেশের আমাদের দ্রুত আমাদের দেশের লোক গিয়া কিছু কিছু আমাদের লোক ওখানে ওইখানে যে করবেটা কি? অর্গানাইজড কারণ তাদেরও তো সমস্যা, জাম্বিয়াতে তো তাদের নিজস্ব তো সমস্যা তো অনেক, আনএমপ্লয়মেন্ট আছে, পোভার্টি আছে, অনেকগুলো সমস্যা আছে। এখন সেটা ওইখানে যেয়ে মানে আমাদের দেশের লোক দিয়ে আমরা তাদের চাহিদা আছে কিনা, তাদের তো চাহিদা লাগবে, ওই কান্ট্রির তো চাহিদা লাগবে। এখন স্যার যাদের ওযু নাই, ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আমরা চাহিদা দুই রকমের হইতে পারে। একটা হলো যেমন আমাদের একটা অভিযোগ আছে যে বাংলাদেশ থেকে ভারতের লোকজন যায়, বাংলাদেশে আছে দেশে চলে যায়, কারণ হচ্ছে বাংলাদেশ লোক গরিব। কিন্তু বাংলাদেশের সারাউন্ডিং যতগুলো স্টেট আছে, ভারতের প্রদেশ আছে, একটা প্রদেশ হচ্ছে বাংলাদেশ পার ক্যাপিটা ইনকামের সাথে মেলে না, অনেক নিচে, অনেক। শুধু আছে মিজোরাম বাংলাদেশের $26-27 ইনকাম, মিজোরাম সেখানে হচ্ছে 1600 কত $18 পার ক্যাপিটা ইনকাম। এটা একটা আমাদের স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে দুটো কারণ, একটা ইমিগ্রেন্ট, একটা হচ্ছে ওই দেশের লোকের যদি ওদের চাহিদাতে রিকোয়ারমেন্ট থাকে যে না আমরা যখন বাংলাদেশে যখন কুয়েত বা সৌদি আরবে যাই, তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে তাদের চাহিদা। আরেকটা হলো আপনার যে উল্টা তো হইতে পারে, যে আমাদের স্কিল বা আমাদের এক্সপার্টাইজ বা আমাদের এগুলো আছে, তাদের কোনো কাজ আসবে না। স্যার যেটা বললেন সেটা হচ্ছে কিন্তু ওরা ভেরি মাচ অ্যাডভান্স দেন আস, অনেক বেশি আছে, অর্থনৈতিকভাবে সাময়িকভাবে এগিয়ে আছে তারা। জাম্বিয়াতে এইখানে বলছে যে মেজর প্রবলেম আছে আনএমপ্লয়মেন্ট, ক্রাইম, ব্ল্যাক মার্কেটিং, ড্রাগস, সিকনেস, হেলথ, মানে এই সাইড এইটা সেইটা এগুলো তো পুরোটাই ভরা। হ্যাঁ, আপনারা সিআই রিপোর্টটা দিচ্ছেন। আমি এখানে ওটাই বলছি জাম্বিয়া ইজ এ ডেভেলপিং কান্ট্রি,